স্বাধীনতার একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনা প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘা হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? আমার যৌবনকাল একটু অন্ধকার ঘরে কেটেছে, আমার যৌবনকাল কেউ ফিরে দিতে পারবে না। কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কদিন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? একটি অন্ধকার ঘরে মৃত্যুর প্রহর গোনা থেকে আজকে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি মনে করেছিলাম যেহেতু দ্বিতীয় জীবন পেয়েছি, আমার পরিবার, আমার সন্তানের আমাকে 8টি বছর পায়নি, তাদেরকে নিয়ে দেশের বাইরে চলে যাব। যে দেশ আমাকে অধিকার দিতে পারে না সেই দেশে আমি থাকবো না। কিন্তু যখন 48 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের মেয়ে হাফসা ইসলাম রাইতার চোখের দিকে তাকায়, যে এখনো বাবার জন্য অপেক্ষা করে আছে, তখন যেতে পারি না। মানুষ, আমরা যে কথা বলছি, আমরা যে বিষয়ের সাক্ষী, বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে আমরা সাক্ষী দিচ্ছি, যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। আমাদের এই সাক্ষী তাদের ভীষণ অসুবিধার কারণ। এবং আমরা যদি কথা বলি, তাদের আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে। যেমন ভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই হাদিকে। কিন্তু যখন এই সুমন ভাইয়ের মেয়ের চোখের দিকে তাকাই, মনে পড়ে যায় আমার মেয়ের কথা। 8টি বছর তারা জিজ্ঞেস করতো বাবা কোথায়, কেউ উত্তর দিতে পারতো না। আজকে এখনো সুমন ভাইয়ের মেয়ে বলে যে আমাকে গুম করে আমার বাবাকে যেখানে রেখেছো সেখানে নিয়ে যাও, আমি আমার বাবাকে জড়িয়ে রাখবো, আর জড়িয়ে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মোহাম্মদ পারভেজ ভাইয়ের মেয়ে আদিবা ইসলাম রিদি বলে, সবাই বলে ধরে নাও বাবা মারা গেছে, বাবা কি কোনো অঙ্ক যে ধরে নিব বাবা মারা গেছে? মাননীয় স্পিকার, এসব অসংখ্য মেয়ে, মা, স্ত্রীর চাপা চোখের পানি, ক্ষোভ এখনো বিদ্যমান। এই রাষ্ট্র তাদের কোনো জবাব দিতে পারেনি। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। প্রথম দাবি জবাবদিহিতা। যাদেরকে গুম করা হয়েছে তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। মাননীয় স্পিকার, এই গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যারা গুমের সাথে জড়িত তাদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান। অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই বিচার যেন স্বচ্ছ হয়, ফ্যাসিস্ট আমলে লোক দেখানো একটি নাটক যাতে না হয়। এই 3 নিয়ে আমাদের প্রথম দাবি জবাবদিহিতা। দ্বিতীয়ত দাবি, এই ঘুমের ভুক্তভোগী পরিবারদের তাদের প্রিয়জনকে কেউ আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার যৌবনকাল একটু অন্ধকার ঘরে কেটেছে, আমার যৌবনকাল কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কদিন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? আমরা কতগুলো ব্রিজ বানানোর পরিকল্পনা করছি। একটা ব্রিজ বানানোর অর্থ যথেষ্ট হাতে গোনা এই কয়েকটি পরিবারের অন্তত অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি, 17 বছর ধরে এই পরিবারগুলো অপেক্ষা আছে, আর তাদেরকে অপেক্ষা রাখবেন না। অবিলম্বে তাদেরকে একটি এমন ভাবে অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা করি, যেন আর যাই হোক অর্থনৈতিকভাবে তাদের আর কোনো দিক নিয়ে তাকাতে না হয়। এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, এই ধরনের ঘৃণ্যত মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন যেন এই বাংলার মাটিতে আর হতে না পারে, সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার রাজনীতিবিদদের দৃঢ়তা, যে আমরা আর যাই করি এই ধরনের অপরাধ যেন বাংলার মাটিতে না হতে পারে। এই জন্য সবার আগে দরকার কমিশন, যা কোনো পরিবেশ কার অনুমতি না নিয়ে তদন্ত করতে পারবে। দরকার স্বাধীন মানবাধিকার কমিশন, যার কারো চক্ষু রাঙানি উপেক্ষা করেও তার অপরাধের কথা বলতে পারবে। মাননীয় স্পিকার, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার উপস্থাপন করা দরকার।
ইসমাইল হোসেন বাতেন ভাইয়ের মেয়ে তার বাবা গুম হওয়ার পর থেকে তার বাবার অ্যাকাউন্টে রেখে যাওয়ার টাকা উত্তোলন করতে পারছে না। ব্যাংকের ম্যানেজার বলে, তোমার বাবার কি হয়েছে, একটি কাগজ নিয়ে আসো। আনিসা ইসলাম ইনশা গত বছরটি বছর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছে একটি কাগজের জন্য, যে তার বাবা যে গুম হয়েছে এটা যেন লিখে দেওয়া হয়। এটা আমরা দিতে পারিনি। আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এমন একটা আইনি ব্যবস্থা গ্রহণ করা যারা গুমের ভুক্তভোগী যারা আছেন তারা যেন স্বীকৃতি পায় তার বাবা মৃত নন, তার বাবা জীবিত নন। কিন্তু এই স্বীকৃতি তাদের দরকার, অবিলম্বে একটি আইন করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, কিন্তু ঢাকা 14 আসনের জনগণ আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য কিছু কথা বলতে চাই। ঢাকা 14 আসনের সবচেয়ে নিগৃহীত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া, যেটি জলবদ্ধ একটি ইউনিয়ন, যেখানে কোনো সড়ক যোগাযোগ নেই। 54 বছরে ঢাকার বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ হয়ে গেলেও এই কাউন্দিয়া এখন পর্যন্ত সড়ক যোগাযোগ হয়নি একটি ব্রিজের অভাবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণার সময় ওয়াদা করে এসছেন যেখানে একটি ব্রিজ নির্মাণ করবেন। আমি দাবি জানাচ্ছি আগামী 6 মাসের মধ্যে ব্রিজের নির্মাণ যেন শুরু হয় ইনশাআল্লাহ। মিরপুরে একটি অন্যতম ধর্মীয় কেন্দ্রের নাম হচ্ছে শাহ আলী মাজার, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মাজারে অনেক অবৈধ অশ্লীল কাজ চলছে। মাজারের সম্পত্তি নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। মাননীয় ধর্মমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি ওনার সহযোগিতা কামনা করছি। আমরা যেন এই মাজারকে ধর্মীয় গাম্ভীর্য রেখে স্বচ্ছতার সাথে দিনী কাজের জন্য আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীর সম্পূর্ণ পরিপূর্ণ সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের এই একটি দূতাবাসের একটি প্রোগ্রামে কয়েকজন সংসদ সদস্য নিয়ে আমি গেলাম। একজন সংসদ সদস্য পরিচয় দিচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিয়াল এলাকার এমপি, একজন পরিচয় দিলাম আমি অভিজাত এলাকার এমপি, আমি পরিচয় দিলাম আমি কিছু গরিব মানুষের এমপি। কিছু খেতে খাওয়া মানুষ যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে এই সংসদে পাঠিয়েছে এই আশায় যে একটি পরিবর্তন আসবে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, সীমাহীন দুর্নীতি বন্ধ হয়ে সৃষ্টি হবে জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ। এর জন্য আমাদের প্রথম প্রয়োজন রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতার একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে যে ক্ষমতা আসুক সেজন্য শাসক। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, বলেন। ধন্যবাদ স্পিকার। আমার এই গরিব মানুষগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাত্র কয়েকটা টাকা ইনকাম করে, সেখান থেকেও তাদেরকে চাঁদা গুনতে হয়। মাননীয় স্পিকার, এই চাঁদাবাজি হাতে গোনা কয়েকটা লোক লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে, কারণ এই চাঁদাবাজদের পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছি, আমাদের কি আর কিছু পাওয়া আছে জীবনে? আমরা একজন মাননীয় সংসদ সদস্য, আমরা কেন এরকম চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করবো? আসলে আমরা শপথ গ্রহণ করি, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে, যারা মানুষকে হক নষ্ট করে, এদেরকে আর যাই হোক আমরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমি নির্বাচন ঘোষণা করেছি ঢাকা 14 আসনে কোনো চাঁদাবাজ সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কাউকে আমরা চাঁদাবাজি করতে দেবো না ইনশাআল্লাহ। এই ঘোষণা প্রত্যেকজন সংসদ সদস্যের কাছ থেকে আমরা আশা করছি ইনশাআল্লাহ। ফুটপাথগুলো বেদখল হয়ে রয়েছে, খালগুলো দখল হয়ে রয়েছে, যার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়। খেলার মাঠ নেই, যুব সমাজ খেলাধুলা করতে না পারার কারণে মাদকাসক্তির মধ্যে ঝুঁকে পড়ছে। শিক্ষা কেন্দ্র যেখানে আমাদের সন্তানের মানুষ হয় সেখানে নিয়োগ বাণিজ্য চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আসলে আমরা ঘোষণা করি যে সবার আগে দেশ 5 বছরের দলীয় স্বার্থ নয়, 50 বছরের জাতি গঠনের কথা চিন্তা করে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে আমাদের শরীর যখন কবরে পৌঁছবে তখন আমাদের রেখে যাওয়া কাজের বিনিময়ে কালকে আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়া যখন আমরা হব, তখন এই কাজগুলো আমাদেরকে শেফায়াত দান করবে, আমাদের প্রশ্নের উত্তরকে সহজ করে দেবে, আমাদেরকে সত্যিকার অর্থে সফলকার করবে এই দুনিয়াতে। স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বে
গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘাত হয়েছে, বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5, আপনার সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্প্রতি স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা 5, সাগাড়া, ফুলছড়ি সকল ভোটার, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার স্যার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কাজে আপনার কাছে আপনার মাধ্যমে আমার এই চিফ হুইপের, আমাদের হুইপের কাছে আমি সময় বৃদ্ধি চাচ্ছি। ইনশাল্লাহ রাজাকারের কথাও বলতে পারবো যদি সময় দেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন নেতা যিনি স্বাধীন অগ্রদূত, যিনি 1970 সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তানের স্বাধীন করো, সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান আব্বাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা যারা পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে সাম্রাজ্যের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, আমাদের সাগাদার, মুক্তিনগর এবং রামনগরে তার সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, আবু সাইদ, বীর মুগ্ধ এবং সাগাদার সদল সহ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি বাংলাদেশের মাটিতে ইসলামী শিক্ষা এবং ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহবিদের মানবিক কল্যাণ রাষ্ট্র সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে প্রথম শহীদ আব্দুল মালেক, কেয়ারটেকার সরকার উপকার, ভাষাসৈনিক প্রফেসর গোলাম আজম, আমাদের সাবেক শিল্পপতি মতিউর রহমান নেজামি, আলী হাসান মুজাহিদ, মিলি কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা হাজির সানি এবং কামরুজ্জামান ভাই সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী আসন সাগাড়া ফুলছড়ি একটা নদী ভাঙন এলাকা। ফুলছড়ি এলাকার 4-5টি ইউনিয়ন নদী, যমুনা নদীর মধ্যে রয়েছে। কাজে এই নদীর মধ্যে শাসনের জন্য ইতিমধ্যে ডান তীরে নদী শাসনের কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু হলায় হারা থেকে শুরু করে কাতলামাটি পর্যন্ত এখনো সেটা উদ্যোগ নেওয়া হয়নি। কাছে স্কুল রয়েছে, কয়েক গজ পরে একটি স্কুল রয়েছে, বাড়িঘর রয়েছে। কিন্তু আমার দাবি অবিলম্বে ওই এলাকায় জিও ব্যাগ দিয়ে হলে নদী শাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমার এলাকায় প্রাণের দাবি, প্রথম দ্বিতীয় যমুনা ব্রিজ ফুলছড়ি ঘাট থেকে শুরু করে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা ব্রিজ করতে হবে। এটাই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের দাবি। যদিও এই যমুনা ব্রিজ হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উত্তরবঙ্গের সমতা উন্নয়ন এবং শিল্প নির্মাণ, এটাও ত্বরান্বিত হবে। এলাকার কৃষিদের কৃষি পণ্য বহন করা যাবে এবং আমাদের এলাকার উন্নতি হবে। এবং বোনারপাড়ায় আমাদের রেলওয়ে জংশন আবার চালু হবে, রেলওয়ে হাসপাতাল চালু হবে, রেলওয়ে লোকসেট চালু হবে। এই জন্য যমুনা ব্রিজের দাবি করছি, নদী শাসনের দাবি করছি। এবং আরেকটা দাবি করছি যে আমাদের গজারিয়ার, আমাদের ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি সাব রেজিস্ট্রার অফিস ছিল, সেটা বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু এলাকার জনগণের দাবি অবশ্যই গজারিয়াতে অবশ্যই একটা সাব রেজিস্ট্রার অফিস থাকতে হবে। এটা ইতিমধ্যে আমি 1-1.5 ঘন্টা পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন আগামী মাসের প্রথম সপ্তাহে এবারে ব্যবস্থা করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে আমাদের সাগাড়ার হাসপাতাল 154 জন স্টাফের মধ্যে 54 জন স্টাফ মানে এখনো পদায়ন করা হয়নি, এখনো নিয়োগ দেওয়া হয়নি। সেখানে একজন নৈশ প্রহরী নাই, সেখানে ক্লিনার নাই এবং 30 সদস্য বিশিষ্ট হাসপাতাল, সেখানে 50 সদস্য করা হয়েছে। তারপর তার জনসংখ্যা, সেখানে জনবল দেওয়া হয়। কিন্তু অবিলম্বে সাগাড়ায় জনবল দিতে হবে। এবং ফুলছড়ির আপনার উদাখালী স্বাস্থ্য কেন্দ্র অবশ্যই সেখানে জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানেও জনবল দিতে হবে। সেখানেও সিকিউরিটি নাই, সেখানে পরিচ্ছন্ন কর্মী নাই, অবিলম্বে সেখানে পরিচ্ছন্ন কর্মী দিতে হবে। সম্মানিত স্পিকার, আর আরো দাবি করছি যে আমাদের মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিটে ক্লোজ করে কনক্লুড করে 2 মিনিট। আচ্ছা যান, 2 মিনিট শেষ করুন। যে শহরটা পরে চলছে, কিন্তু আমরা চাই, জামাত হিসেবে চাই এই পার্লামেন্ট 5 বছর টিকে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী
তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে স্থিতিশীল সরকার হিসেবে সেই সরকার 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত টিকে থাক, কিন্তু জন আকাঙ্ক্ষাকে জনমতকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যে অধ্যাতের বলে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ব্যাংক সরকারি দল বিএনপি কোনো শ্রদ্ধা দেখায়নি, বরং তারা অপমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্য ডাক্তার রয়েছে, তিনি ন্যায়োচিত ভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরো দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘাত হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাননীয় স্পিকার, আমাদের গাইবান্ধা জেলায় কৃষি এলাকা, উত্তরবঙ্গের শস্য ভান্ডার, এই জন্য গাইবান্ধা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং একটি মেডিকেল কলেজ দিতে হবে এবং গোবিন্দগঞ্জে একটি ইভিজেট দিতে হবে। এই কথা বলেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে অতিরিক্ত 120 কিলোমিটার চলতে হয়, তার কারণে কিন্তু অতিরিক্ত জ্বালানিও খরচ হয়। আমার যে উপজেলা দুইটি আছে, কাউনি এবং পীরগাছা, এখানে দুটি রেল স্টেশন রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন করে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য আক্তার হোসেন রংপুর 4কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আছি, আমরা নানা দিক দিয়ে ভোগান্তির মধ্যে আছি, বৈষম্যের শিকার হয়ে আছি। গোটা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা যারা গোটা রংপুর বিভাগের বাসিন্দারা আছি এবং বগুড়ার যারা আছেন, তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগটা করতে চান রেলপথে, তাহলে তাদেরকে অতিরিক্ত প্রায় 120 কিলোমিটার এবং 4 ঘন্টা অতিরিক্ত সময় তাদেরকে রেলের মধ্যে থাকতে হয়। মাননীয় স্পিকার, আমরা যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা করি, তাহলে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত আমরা সরাসরি যেতে পারি না। আমাদেরকে বগুড়াও যদি যেতে হয়, তাহলে নওগাঁ, নাটোর, পাবনা 3 জেলা ঘুরে এসে তারপরে আমাদেরকে বগুড়ায় যেতে হয়। এবং এই কারণে যেখানে এখন ঢাকা থেকে বগুড়ার রেলপথের দূরত্ব প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটা টানা রেল লাইন থাকতো, তাহলে এই দূরত্ব প্রায় 120 কিলোমিটার কমে আসতো। এই দূরত্ব হয়ে দাঁড়াতো তখন 280 কিলোমিটারের কাছাকাছি। এটা আমরা যারা রংপুরের বাসিন্দা আছি তাদের জন্য একই রকমের সত্য। আমাদের ঢাকা থেকে রংপুরের এই রেলপথের দূরত্ব 550 কিলোমিটারের মতো। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত টানা রেলপথটা নির্মাণ করা হয়, 70 থেকে 80 কিলোমিটারের মতো হবে। তাহলে আমাদের রেলপথের দূরত্ব প্রায় 120 কিলোমিটারের মতো কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি বগুড়ার সন্তান। তিনি সেদিন বগুড়ায় গিয়ে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই টানা যে রেল লাইন আছে সেটা নির্মাণের কথা তিনি বলে এসেছেন। আমরা প্রায় 20 বছর যাবত উত্তরবঙ্গের যারা বাসিন্দারা আছি, এই রেলপথ নির্মাণের কথা আমরা শুনে আসছি, কিন্তু এখনো পর্যন্ত নানা বাস্তবতার কারণে সেটাকে এখনো পর্যন্ত আমরা আশার আলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমরা শুনি যে জমি অধিগ্রহণ চলছে, কিন্তু এটা কখন কন্ট্রাক্টে যাবে, কখন বাস্তব হবে, সেটা এখনো পর্যন্ত আমাদের জানার বাহিরে। যদি উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আমরা আছি, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই জেলাগুলো, পাশাপাশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, পুরো যে অঞ্চলটা আছে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষেরা, লাখো লাখো মানুষ যাদেরকে ঢাকা আসা যাওয়া করতে হয়, তারা যদি এই রেলপথ নির্মাণটা করা হয় বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত, তাহলে তারা অনেক ভোগান্তি থেকে তারা রেহাই পাবে। এবং আমাদের উত্তরাঞ্চলের যে কৃষি পণ্যগুলো আছে
সেগুলো আমরা খুব সহজে ঢাকা পর্যন্ত আমরা আনা নেওয়া করতে পারবো। এবং এই যে অতিরিক্ত 120 কিলোমিটার চলতে হয়, তার কারণে কিন্তু অতিরিক্ত জ্বালানিও খরচ হয়, অতিরিক্ত ভাড়াও আমাদেরকে দিতে হয়। আমাদের ভাড়া কমে আসতো, দূরত্ব কমে আসতো, আমাদের সময় কমে আসতো। এই কারণে মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান রাখবো, আমার যে উপজেলা দুইটি আছে, কাউনী এবং পীরগাছা, এখানে দুটি রেল স্টেশন রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন করে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হোক।